নমস্কার, আমি ডক্টর পৌলমী, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, নিউ গড়িয়া। আজকে আমরা ক্যান্সার কিভাবে নিরাময় করা যেতে পারে বা কি স্ক্রিনিং প্রসিডিওর রয়েছে, কিভাবে ক্যান্সারকে আমরা আর্লি ডায়াগনোজ করতে পারি। কেন আর্লি ডায়াগনোজ? কারণ আগে যদি রোগটাকে ধরা যায় তাহলে অনেক ইজিভাবে আমরা রোগ মুক্ত করতে পারি পেশেন্টকে, এবং সেক্ষেত্রে দুটো সুবিধা: এক, পেশেন্টের কস্ট অফ থেরাপিও অনেক কমে যায় যেহেতু রোগটা প্রাথমিক স্টেজে রয়েছে, আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা পেশেন্টকে এবং পেশেন্টের রিলেটিভকে এটা বলতে পারি যে উনি ক্যান্সার মুক্ত। সুতরাং আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে কি সাইন সিমটম, মানে কি দেখে আমি ভাবতে পারি যে আমরা যেটা বলে থাকি ওয়ার্নিং সাইন, কোন কোন ক্যান্সারে কীরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। দ্বিতীয় আলোচ্য বিষয় থাকবে কি স্ক্রিনিং প্রসিডিওর আমাদের রয়েছে, আর 3 নম্বর থাকবে হচ্ছে কি ওভারঅল ট্রিটমেন্ট আমাদের ক্যান্সারে রয়েছে। প্রথম আসি হচ্ছে সাইন সিমটম। সাইন সিমটম আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, যে কোনো গলার ক্যান্সার বা ধরুন ওরাল ক্যাভিটির ক্যান্সার, লিপের ক্যান্সার, এগুলোতে কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে? কোনো একটা আলসার অনেক দিন ধরে রয়েছে এখন, বা খাবার গিলতে কোনো রকম সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে আলসারটা মোটামুটি, এবং আলসার যে কোনো কারণেই থাকতে পারে। এখন যেটা মেন মনে রাখার জিনিস সেটা হচ্ছে 6 সপ্তাহেরও বেশি ধরে যদি এই আলসারটা থেকে যাচ্ছে, বিভিন্ন রকম ট্রিটমেন্টের পরেও দেখা যাচ্ছে আলসারের সাইজ ক্রমশ বাড়ছে, সেটা কিন্তু চিন্তার, এবং সেরকম কিছু হলে অবশ্যই কোনো অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। লাং ক্যান্সারে যদি আমরা দেখি কি সাইন সিমটম থাকবে, একটা প্রলং কাফ, অনেক দিন ধরে একটা কাশি, 6 সপ্তাহেরও বেশি যদি কাশি সেক্ষেত্রে থাকছে। নর্মাল কাশি কিন্তু সর্দি কাশি যে কোনো ইনফেকশনে হয়েই থাকে, কিন্তু যদি দেখা যায় যে কাশিটা আমার 6 সপ্তাহের বেশি পারসিস্ট করছে তাহলে এটা একটা ওয়ার্নিং সাইন। কাশির সাথে কফ দিয়ে রক্ত উঠছে, কিংবা আমাদের হাঁটাচলা করতে গেলে একটা শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তো তাহলে এগুলো মোটামুটি একটা লাং ক্যান্সারের এরকম একটা প্রাথমিক স্টেজে সাইন নিয়ে আসতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি নিয়ে থাকবে? ব্রেস্টে কোনো একটা লাম্প, ইনিশিয়ালি কিন্তু সেই লাম্পটা একদম ছোট্ট সাইজের থাকে এবং ক্রমে আস্তে আস্তে সেই সাইজটা বাড়তে থাকে। ইনিশিয়াল স্টেজে যদি সেটা আমরা ধরতে পারি যে একটা শক্ত বলের মতো কিছু আমার হাতে আসছে, কিংবা বগলের কাছে কোনো গ্ল্যান্ড ফুলে উঠছে, গলার কাছে কোনো গ্ল্যান্ড ফুলে উঠছে, তো এগুলো মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মোটামুটি এরম সাইন নিয়ে আসতে পারে। আর কি হতে পারে? অনেক সময় নিপিলের বিভিন্ন রকম ডিসচার্জ হচ্ছে, বা এগুলো গেল হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সাইন। অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি, যেটা ভীষণ পরিমাণে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যেটা সংখ্যা দিনে দিনে বেড়ে আসছে, সেটার কি সিমটম নিয়ে মেনলি পেশেন্ট করে? একটা ভেগ সিমটম, পেটে একটা ব্যথা অনেক দিন ধরে রয়েছে, কিংবা বারবার বমি হচ্ছে, একটা পেটে পেন, সেটা আমি নানান রকম ওষুধ খাচ্ছি কিন্তু সেটা কোনোভাবেই কমছে না, ব্যথাটা ধীরে ধীরে পিছনে শিরদাঁড়ার দিকে চলে যাচ্ছে। তো এগুলো কিন্তু নিশ্চয়ই প্রাথমিক স্টেজেই বলবো না যে সবসময় খারাপটা আগে ভাববেন, কিন্তু অবশ্যই যদি এই সিমটমটা অনেক দিন ধরে পারসিস্ট করছে, অ্যারাউন্ড 6 সপ্তাহ হয়ে যাচ্ছে, তারপরেও নানান রকম ওষুধ খেয়েও এটা নিরাময় করা যাচ্ছে না, তখন অবশ্যই একজন সঠিক ডাক্তারের পরামর্শ নিন যাতে রোগটা একদম আর্লি স্টেজে ধরা পড়ে। কারণ আমরাও সবসময় রোগীকে জানাতে চাই যে আপনি আর্লি স্টেজে আছেন এবং এটার রোগমুক্ত করা সম্ভব। আর কি ম্যালিগনেন্সি নিয়ে আলোচনা করা যেতে পারে? যেমন প্রস্টেট ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি সিমটম থাকে? বারবার ইউরিনারি ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, সিমেনের সাথে অনেক সময় ব্লাড আসছে, কিংবা রিপিটেড একটা ইউরিনারি ইনফেকশন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিছু নর্মাল কিছু ব্লাড টেস্ট করে থাকি, এরকম কিন্তু নয়, আমি পরে স্ক্রিনিং প্রসিডিওরগুলোতে আসছি। তো এই সিমটমগুলো মাথায় রাখতে হবে যে কোন জায়গার ক্যান্সারে কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কিডনি ক্যান্সার, পেশেন্টের একটা রক্তের সাথে ব্লাড আসছে এবং সেটাতে কোনো ব্যথা থাকছে না, এখন ব্লাড ইউরিনে ব্লাড আইলে সেটা কিন্তু কোনো ইনফেকশানেও হতে পারে। তো এবার সেক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে যদি এটা প্রলংড হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, তাহলে সেটাকেই আমি একটা ওয়ার্নিং সাইন ভেবে অবশ্যই কোনো সঠিক ডাক্তারবাবুকে গিয়ে দেখাবো। এরপরে আসি স্ক্রিনিং প্রসিডিওর, কিভাবে ক্যান্সারকে আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি।
ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার যেটা আমরা বলে থাকি ম্যামোগ্রাফি করে থাকি 40-এর পরে 40 ইয়ার্সের পরে বাড়িতেও যদি ইভেন ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তো আরও বেশি করে দরকার। আমরা একটা রুটিন ম্যামোগ্রাফি করি, সেটা কিছুই নয় ব্রেস্টের একটা এক্সরে, যেটা দিয়ে যদি তাতে কোনো লাম্প বা কোনো অ্যাক্সিলার ওখানে কোনো নোড থাকে সেটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়। আর কি ব্রেস্টের স্ক্রিনিং প্রসিডিওর রয়েছে আমরা বলে থাকি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। সেটা কিছুই নয়, মাসের একটা ফিক্সড দিনে নিজের ব্রেস্টকে এক্সামিন করে ভালো করে প্যালপেট করে বুঝতে হবে যে আমার হাতে কিছু আনইউজুয়াল লাম্প বা শক্ত মতো কিছু হাতে আসছে কিনা। এগুলো গেল ব্রেস্টের স্ক্রিনিং প্রসিডিওর। আর কি স্ক্রিনিং প্রসিডিওর হয়, জরায়ুর ক্যান্সার যেমন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, সেটাতে এখন প্যাপসমিয়ার টেস্ট এসছে। প্যাপসমিয়ার টেস্টে আমরা কোনো রকম যদি সেখানে ক্যান্সারের জীবাণু আসে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ধরতে পারি। আর কি করা যেতে পারে, এখন সার্ভাইকাল ভ্যাকসিন এসছে, ক্যান্সারের ভ্যাকসিন, যেটা দিয়ে কিন্তু বলা যেতে পারে যে রোগটা না আসার চান্স অনেক বেশি। আর কি মেলদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, সেক্ষেত্রেও কিন্তু একটা স্ক্রিনিং প্রসিডিওরে নর্মাল ব্লাডের একটা পরীক্ষা আমরা ব্লাড পিএসএ টেস্ট করে থাকি, সেটা দেখেও অনেক সময় কিন্তু আর্লি ডিটেকশন সম্ভব। এগুলো গেল স্ক্রিনিং প্রসিডিওর। এবার আসি কি ট্রিটমেন্ট করা হয় ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা ওভারঅল 3টে ভাবে করি। এক হচ্ছে কেমোথেরাপি, সেই কেমোথেরাপি যদি অপারেশনের আগে দেওয়া হচ্ছে তাকে আমরা নাম দিই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যদি অপারেশনের পরে দিচ্ছি তখন তাকে আমরা বলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কেন দিই আমরা, কারণ রোগটা যাতে আর না ফেরত আসে। আর কি কেমোথেরাপি ছাড়া আর কি ট্রিটমেন্ট অপশান আছে, একটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি দিয়ে কি হয়, রেডিওথেরাপি দিয়ে লোকালি যাতে ডিজিজটা না ফিরে আসে সেই রকমভাবে মানে বিভিন্ন রেডিয়েশন দিয়ে ক্যান্সারটাকে নির্মূল করার চেষ্টা হয়। 3 নম্বর প্রসিডিওর কি, সেটা হচ্ছে সার্জারি। ব্রেস্ট ক্যান্সার, হেড নেক ক্যান্সার যেগুলোতে সার্জারির ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা, ওভারিয়ান ম্যালিগনেন্সি, এগুলোতে কি হয়ে থাকে সার্জারি করে পুরো রোগটাকে বার করে দেওয়ার চেষ্টা করা হয়। তাছাড়া বর্তমানের যুগে এখন আমাদের হাতে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এই অপশানগুলো এসছে। সেগুলো কি, টার্গেটেড থেরাপি মানে হচ্ছে যে একটা ওভারঅল কেমো না দিয়ে আমরা একটা স্পেসিফিক কোনো টার্গেটকে লক্ষ্য করে, যদি দেখা যায় যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম টার্গেটের আমরা মলিকুলার স্টাডি করে থাকি, যদি পেশেন্টের ওই স্পেসিফিক টার্গেট প্রেজেন্ট থাকে তখন আমরা ওই টার্গেটের এগেনস্টে যে টার্গেটেড থেরাপি রয়েছে সেটা আমরা পেশেন্টকে দিয়ে থাকি। তাতে কি হয়, এক সুবিধে হচ্ছে এর টক্সিসিটি খুব কম, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক্যালি ওটা টার্গেটে কাজ করছে তাই তার রেসপন্স রেটও কিন্তু নর্মাল কেমোথেরাপির থেকে অনেক বেশি হয়ে যায়। আর কি থেরাপি আমাদের আছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপিতে কি হয়, ইমিউনোথেরাপি হচ্ছে এমন একটা থেরাপি যেটা আমাদের বডি ইমিউন সিস্টেমের সাথে কাজ করে বডি ইমিউনিটি ক্যান্সার সেলগুলোকে মেরে দেয়। একটাই এটার ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটার কস্ট নর্মাল কেমোথেরাপির থেকে অনেক বেশি, কিন্তু বর্তমানে অনেক লো ডোজ ইমিউনোথেরাপি এসছে যেটা হচ্ছে ডোজটাকে অনেক কম ডোজ করে যাতে খরচা কিছুটা হলেও কম হয়, সেটা দিয়েও কিন্তু অনেক দিন ধরে পেশেন্টকে সুস্থ রাখা যাচ্ছে। তো এই 3 রকম আলোচনা আজকে আমাদের হলো। আমার মনে হয় সাধারণ মানুষ এতে কিছুটা হলেও উপকৃত হবে। বেসিক কিছু ইনফরমেশান তাদের কাছে জানা থাকলে তাদের পক্ষেও ট্রিটমেন্টটা আর্লি ডিটেক্ট করা বা সঠিকভাবে কোন ডাক্তারের কাছে যাব সেগুলো জানা সম্ভব হয়। থ্যাংক ইউ।